নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাব সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পড়শি। জবা এখনো কাজে আসেনি। সৌম্য অফিস বেরিয়ে যাওয়ার পর খেয়াল হলো ইন্দ্রাণীর। সকাল 9টা, এত দেরি অন্যদিন করে না, 8:30টার মধ্যে ঢুকে পড়ে। এই লেটটুকুর জন্য ইন্দ্রাণীর সংসার যে অচল হয়ে যাবে তা নয়। পদোন্নতির পর থেকে ফলের রস খেয়ে অফিস যায় সৌম্য, লাঞ্চ করে ক্যান্টিনে। বাগবাজারের বাড়ির মতো ইন্দ্রাণীকে সকাল থেকে উঠে অফিসের ভাতের জোগাড় করতে হয় না। তিন্নির মর্নিং স্কুল, মেয়েকে রেডি করে বাসে তুলে দেওয়ার পর বালিগঞ্জের ফ্ল্যাটে ইন্দ্রাণীর সকালটা বড় আয়েসি হয়ে যায়। এ বাড়িতে কাজে আসার টাইমটা জবা নিজের শিডিউল অনুযায়ী অ্যাডজাস্ট করেছে। 6টা বাড়িতে ঠিকই কাজ করে, ভীষণ পাংচুয়াল, ডুব প্রায় মারেই না। ছুটির দরকার থাকলে আগে থেকে বলে রাখে। কিন্তু আজ এত দেরি করছে কেন? ঘর অগোছালো হয়ে আছে, লিভিংয়ের বিছানা তোলা হয়নি এখনো। সৌম্য তিন্নির ছেড়ে রাখা জামা কাপড় পরে আছে এদিকে ওদিকে। গোছাতে শুরু করেছে ইন্দ্রাণী। আর একটু অপেক্ষা করে জবার কাজে হাত দিতে হবে। ঘর ঝাড়পোঁছ, বাসন মাজা, ওয়াশিং মেশিনে কাপড় কাচা, কুটনো কোটা, এই হলো জবার কাজ। দুবেলা আসে, সকালে 1.5 ঘন্টা, বিকালে 1 ঘন্টা। টিফিন করে ইন্দ্রাণীর কাছে। সকালের কাজ শেষ হতে হতে তিন্নির স্কুল বাস অ্যাপার্টমেন্টের গেটে এসে থামে। তিন্নির গাল টিপে আদর করে বেরিয়ে যায় জবা। বিকেলেও তিন্নির সঙ্গে খুনসুটি করার জন্য বরাদ্দ রাখে 15 মিনিট। রোজ এই এক রুটিন। জবা লাস্ট ডুব মেরেছে কবে তা মনে করতে পারে না ইন্দ্রাণী। গত 3 মাস তো নয়ই। এক দুপুরে টিভিতে কাজের লোক বিষয়ে অনুষ্ঠান হচ্ছিল। ওদের সপ্তাহে 1 দিন ছুটি দেওয়া যায় কি না আলোচনাটা জমেছিল সেই পয়েন্টে এসে। সঞ্চালক ছাড়া 4 জন বিশিষ্ট মহিলা ছিলেন। ক্লিপিংস দেখানো হচ্ছিল গৃহবধূ এবং চাকরিরতাদের মতামতের। কাজের লোকদেরও বাইট ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে প্রায় 95% জানালেন সপ্তাহে 1 দিন ছুটি কাজের লোকের প্রাপ্য। তবে সেটা রবিবার না অন্য দিন, তা নিয়ে মতপার্থক্য রয়ে গেল। ইন্দ্রাণী জানে টিভি ক্যামেরার সামনে ছুটির পক্ষে মত দিলেও বেশিরভাগ মহিলাই বাস্তবে তা মানবেন না। অপেক্ষা করবেন বড় কোনো আন্দোলনের। এমনকি ক্যামেরার সামনে যেসব কাজের লোক ছুটি দাবি করল তারাও সেই পাওনার কথা তুলবে না মালিকের কাছে। টিভির সময় ভরানো ছাড়া আর কোনো কাজেই লাগবে না অনুষ্ঠানটা। বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য ইন্দ্রাণী কিন্তু বিষয়টা সিরিয়াসলি নেয়। পরের দিনই জবাকে বলেছিল, তুই তো সপ্তাহে 1 দিন ছুটি নিতে পারিস, অফিসে যেমন থাকে। এই নিয়ে তো কাল টিভিতে একটা অনুষ্ঠানও হচ্ছিল। জবা হেসে বলল, 1টা দিন ছুটি হলে তো ভালোই হয় বৌদি, তবে আমি তোমাদের বাড়িতে রোজ আসব। কেন? তিন্নিটাকে আদর না করলে আমার আবার দিন ভালো যায় না। কথাটা বলার সময় অকৃত্রিম খুশি ছড়িয়ে পড়েছিল জবার মুখে। ফলে যা হয়, প্রসঙ্গ চাপা পড়ে গেল ওখানেই। বিষয়টা ফিরে এলো রাতে। সৌম্য তুল্য। সকালে সৌম্যর উপস্থিতিতে জবাকে ছুটির প্রস্তাবটাই দিয়েছিল ইন্দ্রাণী। উদ্দেশ্য সৌম্যকে সিদ্ধান্তটা জানিয়ে রাখা। রাতে সৌম্য ভিন্ন মত পোষণ করল। বলল, দেখো, যে কাজের যা সিস্টেম। আমি এক সময় 8 ঘন্টা ডিউটি করেছি। প্রমোশনের পর ডিউটির ধরা বাঁধা কোনো টাইম নেই, মেনে নিতে হয়েছে। এই পোস্টে আমার কাজের ধরনটাই এরকম। তোমার তো টাকাও বেড়েছে, গাড়ি দিয়েছে কোম্পানি। তুমি জবার টাকা বাড়িয়ে দাও তাহলে, কিন্তু ডিউটিটা বদলানোর চেষ্টা করো না। তোমার কাছে ছুটি পেলেও ও কিন্তু অন্য বাড়িতে পাবে না। মন কষাকষি শুরু হবে সেইখানেই। তোমার থেকে পাওয়া সপ্তাহের মাঝে ওই 1-2 ঘন্টা ছুটি ওর কোনো কাজেই লাগবে না। সৌম্যর কথায় অবশ্য যুক্তি আছে।
ইন্দ্রাণী তর্কে যায়নি। একই সঙ্গে জবার টাকা বাড়ানোর ইচ্ছেও তার নেই। বালিগঞ্জের এই এলাকাটায় কাজের লোকের মাইনে বড্ড বেশি, মাসে 600 টাকা দিতে হয় জবাকে। বাগবাজারে এই কাজই হাসতে হাসতে 300 টাকায় উঠে যেত। সৌম্যকে একবার বলেছিল ইন্দ্রাণী, এই তো কাজ, জবা সকালে আসুক, বিকেলেরটা আমি সামলে নেব, ও বাড়ি থাকতে সবই তো করেছি। কিন্তু সেখানে সৌম্যর লজিক, একবেলার টাকা পেলে জবা আসবে না, লামসাম পায় বলেই আসে। এই অঞ্চলে ওদের কাজের অভাব নেই, ইন্দ্রাণীর আবার জবা ছাড়া চলবে না। 100 ভাগ সত্যি। জবার মতো কাজের মেয়ে বিরল, কোনো ফাঁকি নেই। বলতে হয় না, খাটের নিচ থেকে ধুলো নে, সোফার তলাটায় নেতা পৌঁছয়নি। বাসন একেবারে চকচকে করে রাখে, সব সময় হাসি মুখ, অনর্গল কথা বলে। এ পাড়ার সমস্ত খবর ওর কণ্ঠস্থ। ঘরে বসে এলাকার আলো, অন্ধকার, খানা খন্দ দেখতে পায় ইন্দ্রাণী। আর জবা অত্যন্ত বিশ্বাসী। ওকে ঘরে রেখে পাশের ফ্ল্যাটে যাওয়া, কম্পাউন্ডের বাইরে টুকটাক কেনাকাটা নির্দ্বিধায় করা যায়। কুটোটিও হাপিস করবে না। এই রকম কাজের মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। জবাকে কোনো মতেই মিস করতে চায় না ইন্দ্রাণী। ঘর গোছানো মোটামুটি হয়ে গেছে। এবার কি জবার কাজে হাত দেবে? এখনও যখন এলো না, আর আসবে বলে মনে হয় না। নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আটকে গেছে, হয়তোবা শরীর খারাপ, হতেই পারে। 1-2 দিন ওর কাজ করে নেওয়াই যায়। জবার না আসা নিয়ে এত ভাবার তো কিছু নেই। এখানে এসেই চিন্তা হোঁচট খায় ইন্দ্রাণীর। তাহলে আমি কেন ভাবছি? অবচেতন থেকে উঠে আসে উত্তর। বুক ফাঁকা হয়ে যায় ইন্দ্রাণীর। কথাটা অনেক আগেই মনে পড়া উচিত ছিল। একটা অপরাধ বোধ ইন্দ্রাণীর মনের গভীরে লুকিয়ে রেখেছিল বিষয়টাকে। গতকাল জবাকে সোনার লকেট দেওয়া 2 ছড়া মুক্তোর হার পরতে দিয়েছিল ইন্দ্রাণী। লকেটের ওপর সাদা পাথরের সুন্দর ডিজাইন। আর জবা আজ ডুব। তাহলে কি? সৌম্যর কাছে নিজেকে লুকোনো গেল না। রাতে খাবার টেবিলে সৌম্য বলল, তোমার কিছু একটা হয়েছে, কেমন যেন অ্যাবসেন্ট লাগছে। মনের ভেতর চমকে উঠল ইন্দ্রাণী। তাড়াতাড়ি সামলে নিয়ে কপট অনুরাগে বলে, তবু ভালো, বউয়ের ওপর নজর পড়েছে। সুরে সুর মেলায় না সৌম্য। কেজো উদ্বেগে জানতে চায়, এনিথিং রং? তিন্নি স্কুলে কিছু হয়েছে? না না, কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। আসলে তুমি তো বেশিরভাগ সময় অফিসের চিন্তা নিয়ে থাকো। মনের কোথাও একটু গিল্টি ফিল হচ্ছে, বউকে পাত্তা দেওয়া হচ্ছে না একদম, তাই আমাকে এরকম দেখছ। হতে পারে। অল্প হেসে কাঁধ শ্রাগ করল সৌম্য, মন দিল খাওয়ায়। আজও জবা আসেনি। সৌম্যকে জানায়নি ইন্দ্রাণী, তিন্নিও জানে না। স্কুল থেকে ফিরে খোঁজ করছিল, মা জবা মাসি কোথায়? একটু আগেই তো চলে গেল, আজ একটু তাড়া ছিল তোর। তিন্নি সামান্য বিমর্ষ হলেও খানিক বাদেই কাটিয়ে ওঠে। সৌম্যর বেলায় তা হবে না। জবা ডুব মেরেছে শুনলে ব্যস্ত হয়ে উঠবে, বউয়ের খাটনি পড়ে যাচ্ছে। বিয়ের পর 4টে বছর বাগবাজারে শ্বশুরের সংসারে থাকতে হয়েছে। তখন অনেক কাজ করতে হতো ইন্দ্রাণীকে। সৌম্য আক্ষেপ করত, বলতো, আমি যে র্যাঙ্কে কাজ করি, আমার বউয়ের এত খাটনি মানায় না। কলিগরা দেখলে গালাগাল দেবে আমায়। একটা প্রমোশনের ওয়েট করো, তারপর দেখবে গ্রেট লিভিং কাকে বলে। সৌম্য কথা রেখেছে। প্রমোশনের পর বাগবাজারের পুরনো আমলের বাড়ি, বাবা মা ভাইকে ছেড়ে চলে এসেছে সদ্য নির্মিত দক্ষিণ কলকাতার হাউজিংয়ে। ও বাড়িতে বলা হয়েছে ফ্ল্যাটটা অফিস দিচ্ছে, না নিলে পুরো লস। সবাই বিশ্বাস করেছে। ওরাই প্রায় তোড়জোড় করে পাঠিয়ে দিয়েছে এখানে। ও বাড়ির সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ আছে, মাসে 1-2 বার যাওয়াও হয়। দেওর তো হামেশাই আসে, শ্বশুর শাশুড়িও এসেছেন বেশ কয়েকবার। কোনো মান অভিমান অশান্তি কিচ্ছু নেই। ম্যানেজমেন্টের মেধাবী ছাত্র সৌম্য সমস্ত ব্যাপারটাই নিখুঁতভাবে ম্যানেজ করেছে।
কিন্তু জবার হঠাৎ দুদিনের ডুবটাই ইন্দ্রাণীর সংসারে অশনি সংকেত হয়ে দাঁড়ালো। কালও যদি না আসে জবা, সৌম্যর খেয়াল পড়বেই। খোঁজ নিতে যাবে জবার, তখন যদি মুক্তোর হারের খোঁজ পেয়ে যায়। ইন্দ্রাণীর ঘুম আসছে না। ডিনারের পর সৌম্য রোজকার মতো কম পাওয়ারের নার্ভ রিল্যাক্সের ওষুধ খেয়ে শুয়েছে। এখন ওর দিক থেকে আর কোনো প্রশ্ন আসার চান্স নেই। ইন্দ্রাণী তাই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। গোটা পাড়া ঘুমোচ্ছে। বাধ্য প্রহরীর মতো দাঁড়িয়ে আছে জ্বলন্ত ল্যাম্পপোস্ট। পাড়ার পিছনে গাঢ় অন্ধকার। ওখানে রেল লাইন, ধার ঘেঁষে বস্তি, ওখানেই জবাদের বাড়ি। ইন্দ্রাণী কোনোদিন যায়নি। রিকশায় চেপে বস্তির পাশ দিয়ে অন্য কাজে গেছে। ওখানকার ঝগড়াঝাঁটি, শাঁখের আওয়াজ দুটোই দিব্যি শোনা যায় ইন্দ্রাণীদের ফ্ল্যাট থেকে। হিসেব মতো জবা রয়েছে নাগালের মধ্যেই, তবু হাড় উদ্ধার করা বেশ কঠিন। সৌম্য এবং পুলিশ কাউকেই জানানো যাবে না হাড়টার কথা। ওটা দিয়েছে অতনু, ইন্দ্রাণীর প্রাক্তন প্রেমিক। বাপের বাড়ির পাড়ায় থাকত, দাদার বন্ধু। এক বিয়েবাড়িতে সৌম্যর মা ইন্দ্রাণীকে দেখেন। ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতেই অতনু পরম সুহৃদের মতো সরে দাঁড়ালো। কেননা তখন সে কাঠ বেকার। সৌম্যর মতো কোম্পানির সেক্রেটারির সঙ্গে পাল্লা টানা যে অসম্ভব, এই বাস্তব জ্ঞানটা ছিল। বিয়ের পর অতনু আর কোনোদিন যোগাযোগ রাখেনি। চ্যাপ্টার ক্লোজড ধরেই নিয়েছিল ইন্দ্রাণী। বালিগঞ্জের ফ্ল্যাটে আসার কিছুদিন বাদে হঠাৎ অতনুর ফোন আসে। অবাক হওয়ার সঙ্গে সঙ্গে খানিকটা উচ্ছ্বাস দেখিয়ে ফেলেছিল ইন্দ্রাণী। কারণ সদ্য যৌথ সংসারের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসা ইন্দ্রাণী ডানার আড়ষ্টতা কাটাতে চেয়েছিল। যথেষ্ট বিবেচনা না করেই অতনুর সঙ্গে ডেট করে বসে। সেদিন গঙ্গার ধারে অনেকক্ষণ ধরে হেঁটেছিল ওরা। সৌম্যর সঙ্গে এতটা হাঁটা এখন কল্পনাই করা যায় না। আজকাল তো গাড়ি ছাড়া বেরোতেই চায় না। অতনুর সঙ্গে হাঁটতে হাঁটতে ইন্দ্রাণী জিজ্ঞেস করেছিল, এতদিন যোগাযোগ করনি কেন? বাগবাজারের বাড়িতে কত লোকজন, ফোন করতে ভয় লাগতো। কে ধরবে, কি মনে করবে। পরের দেখায় ইন্দ্রাণী বুঝেছিল আগের কথাটা মিথ্যে অজুহাত। অতনু এখন নিজেকে প্রেজেন্ট করার মতো জায়গায় এসেছে বলেই মিট করেছে। চাকরি করছে দামি, জৌলুস এসেছে চেহারায়। দেরিতে হলেও রেসে দৌড়তে শুরু করেছে অতনু। তবে স্বভাবটা আগের মতোই বিনীত। ইন্দ্রাণীর সঙ্গে থাকাকালীন কোনো অন্যায় আবদার করে না, বলে না সংসার ছেড়ে বেরিয়ে এসো। শারীরিক সম্পর্কে স্মৃতি রোমন্থন করিয়ে ঘনিষ্ঠতা পাতাতেও চায় না। স্রেফ বন্ধুর মতোই গঙ্গার ধার, রেস্টুরেন্ট, নলবন, শপিং মলে ঘুরেছে। তাও হয়তো 20-25 দিন অন্তর। ইন্দ্রাণী ইতিমধ্যেই অনেকবার জিজ্ঞাসা করেছে, বিয়ে করনি কেন? কিন্তু অতনু প্রশ্নটা এড়িয়ে যায়। চাপাচাপি করলে বলে, করবো রে বাবা, করবো। এখনো বুড়ো হতে অনেক দেরি, আর একটু অপেক্ষা করাই যায়। কার জন্য অপেক্ষা, কী কারণে অপেক্ষা জানতে সাহস হয়নি ইন্দ্রাণীর। নিরাপদ দূরত্বটা সে উপভোগ করত। গত পরশু অতনু যা ঘটালো তাতেই যথেষ্ট বিব্রত হয়ে পড়ে ইন্দ্রাণী। বিকেলের দিকে ফোন করে মাত্র আধ ঘন্টা সময় চেয়েছিল অতনু। গড়িয়াহাটের এক চাইনিজ রেস্টুরেন্টে যাবে। ইন্দ্রাণী প্রথমে রাজি হয়নি। অতনু বারবার অনুরোধ করতে থাকে। জবা তখন ফ্ল্যাটে, দ্বিতীয় দফার কাজে ব্যস্ত। তিন্নিকে ওর হেফাজতে রেখে ইন্দ্রাণী বেরোয়। রেস্টুরেন্টে বসে অতনু মুক্তোর হাতটা তুলে দেয় ইন্দ্রাণীর হাতে। বলে, তোমার হয়তো মনে নেই, 12 বছর আগে এই দিনেই আমি তোমায় প্রপোজ করেছিলাম, আর তুমি সাড়া দিয়েছিলে। ইন্দ্রাণীর সত্যি মনে ছিল না। হাতটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ব্র্যান্ডেড কোম্পানির গয়না, দাম আন্দাজ 7-8 হাজার তো হবেই। ইন্দ্রাণী অতনুকে বলে, জিনিসটা দামি, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে এখন কি এটার কোনো মূল্য আছে? এটা নিয়ে আমি কি করব? পড়বে? কখন পড়ব? সৌম্য যদি জিজ্ঞেস করে কে দিয়েছে? ওর সামনে পড়ো না।
তার মানে তোমার সামনেই শুধু পড়তে হবে, তাই তো? অন্তত একদিন পড়ো। কিন্তু এটা রাখবো কোথায় আমি? কেন, বাড়িতে তোমার নিজস্ব কোনো জায়গা নেই? আছে বলেই চুপ করে গিয়েছিল ইন্দ্রাণী। নিজের সংসারে নিজেকেই গোপন করার মতো সিচুয়েশন এতদিন আসেনি, তাই স্থান নির্বাচন করে রাখেনি সে। ঘরের কোন জায়গায় সৌম্য কোনোদিন পৌঁছবে না ভাবতে ভাবতে বাড়ি ফিরেছিল ইন্দ্রাণী। হারটা ছিল গলাতেই। রেস্টুরেন্টেই একবার পরে দেখাতে হয়েছিল অতনুকে। সৌম্য অফিসে, তখনই লুকোনোর কোনো প্রয়োজন ছিল না। বাড়ির আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে জিনিসটা তুলে রাখবে ঠিক করেছিল, তার আগেই চোখে পড়ে গেল জবার। ও মা, হাতটা কি সুন্দর গো বৌদি, আমাকে একদিন পরতে দেবে? সম্ভবত জিনিসটার দাম আন্দাজ করতে না পেরেই কথাটা বলেছিল জবা। ব্র্যান্ডেড কোম্পানিকে বাদ দিলে ঝুটো মুক্তোর অনেক ধরনের হার বাজারে পাওয়া যায়। জবা ভেবেছিল সেই রকমই কিছু। ইন্দ্রাণীর কি হলো, হয়তো লুকোনো টেনশন থেকে বাঁচতেই জবাকে বলেছিল, তোর ভালো লেগেছে, পড়বি? হাতটা খুলে জবাকে দিয়েছিল ইন্দ্রাণী। আজকেই পড়ব? অবাক হয়ে জানতে চেয়েছিল জবা। হ্যাঁ, ইচ্ছে হলে পর, অসুবিধার কি আছে? ভালোই হলো, আজ মিতার ছেলের জন্মদিন আছে, সন্ধেবেলা নেমন্তন্ন করেছে, এটা পরেই যাব, কালই তোমাকে ফেরত দেব। পরের দিনই এলো না জবা। মানে বোধহয় হারটার আসল দাম জবা পরখ করে নিয়েছে। আর কোনো দিনই কাজে আসবে না জবা। অতনু হারটা একদিন পরে আসতে বলেছিল, কিন্তু কি করবে ইন্দ্রাণী? একটা চাওয়া ইন্দ্রাণীর মিটেছে, সৌম্যর চোখের আড়াল হয়েছে হারটা, তবে এভাবে উধাও হয়ে যাক ইন্দ্রাণী সেটা চায়নি। নিচের রাস্তায় পরপর 4টে গাড়ি গেল। দুটো মনে হলো পুলিশের জিপ। রেল বস্তিতে নিশ্চয়ই কোনো গণ্ডগোল হয়েছে, ও তো হামেশাই হয়। ঘরে ঢুকে আসে ইন্দ্রাণী। রাত প্রায় 2টো। এক ফোঁটা ঘুম নেই চোখে। না ঘুমোলে কাল সারাটা দিন অস্বস্তিতে কাটবে। ওষুধের ব্যাগ খুলে সৌম্যর ঘুমের একটা ট্যাবলেট নেয় ইন্দ্রাণী। না, আজ সকালেও জবা এলো না। সৌম্য অফিস বেরিয়েছে ঘণ্টাখানেক হলো। মেয়েটাকে চোর ভাবতে ইন্দ্রাণীর খারাপ লাগছে। সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছিল জবার সঙ্গে। এত ভালো স্বভাব, আন্তরিক ব্যবহার, এসবই তাহলে ভরং? হাতে দামি জিনিসটা যেতেই আসল রূপ বেরিয়ে পড়ল। ওর কি থানা পুলিশের ভয় নেই? ওদের ঘরের মেয়েগুলো বোধ হয় সব এইরকমই। এখন কটা দিন গা ঢাকা দিয়ে থাকবে। পুলিশও তো ওদের ব্যাপারে ইন্টারেস্টেড নয়। টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই তো ওই সব ফ্যামিলির। পুলিশ বরং ইন্দ্রাণীদের বলতে পারে, ভালো করে খোঁজখবর না নিয়ে কেন যে কাজে রাখেন এদের। যদিও এই চুরির ক্ষেত্রে পুলিশকে জানানোর কোনো প্রশ্নই নেই, কিন্তু অতনুকে কি অজুহাত দেবে ইন্দ্রাণী? সত্যিটা বললে গোড়াতেই খেপে যাবে। বলবে, আমার দেওয়া উপহার তুমি কাজের মেয়েকে পড়তে দিলে। কথাটা বলার সময় অতনুর মুখটা কেমন হবে ভাবতে গিয়ে হাসি পায় ইন্দ্রাণীর। মনটা অন্যদিকে নিয়ে যেতে রিমোট টিপে টিভি অন করে ইন্দ্রাণী। চ্যানেল সার্ভ করতে করতে বাংলা নিউজে এসে থামে। ব্রেকিং নিউজ। উত্তেজিত কণ্ঠে খবর বলছে অ্যাঙ্কার। কোথায় যেন ভোররাতে বস্তি উচ্ছেদ হয়েছে। বস্তিবাসীরা বাধা দেওয়ার প্রস্তুতি নিতে পারেনি। খবরের সঙ্গে ইনসেটে দেখাচ্ছে উচ্ছেদ পর্ব। আধো অন্ধকারে 2টো বুলডোজার মরমর করে ভেঙে দিচ্ছে চালার ঘর। হাতে বেতের ঢাল, মাথায় হেলমেট পরা পুলিশ গোটা এলাকাটা ঘিরে রেখেছে। ঘর থেকে বাসিন্দারা বেরিয়ে পড়েছে আগেই। দিকভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়চ্ছে। অনেকের হাতেই পোঁটলা পোঁটলি। এক মাকে দেখা গেল, যার কোলের বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে। দৃশ্যের মর্মান্তিকতায় প্রবেশ করতে না করতে রিপিট হতে লাগলো নিউজ। ইন্দ্রাণী তখনই জানতে পারল বস্তিটার নাম। শিরদাঁড়া সোজা হয়ে গেল। এ তো জবাদের রেলবস্তির কথা বলছে। এ কি সর্বনাশ! ছি ছি ছি, মেয়েটার সম্বন্ধে কত খারাপ কথাই না ভাবছিল ইন্দ্রাণী।
বেচারি এখন কি অবস্থায় আছে কে জানে। টিভি অফ করে সোফা ছাড়ে ইন্দ্রাণী। শাড়ি চেঞ্জ করে একবার যেতে হবে ওদের এলাকায়, কিন্তু রিক্সা পাওয়া গেল না। কম্পাউন্ডের উল্টো দিকের দোকানি বলল, রিক্সা আজ পাবেন না ম্যাডাম, রেল বস্তি ভেঙে দিয়েছে না পুলিশে। বেশিরভাগ রিক্সাওয়ালাই তো ওই বস্তির, ওরা ঘর বাড়ি সামলাবে না কাজ করবে। অগত্যা হাঁটা, মিনিট 15 পথ। রাস্তাঘাট কেমন যেন থমথমে। ইন্দ্রাণী পৌঁছে গেল। জায়গাটা প্রথমে চিনতেই পারছিল না। একটা মাঠ, রেল লাইনে যেন কাটা পড়েছে, কেউ কোথাও নেই। দূরে কিছু পুলিশ টহল দিচ্ছে, গোটা বস্তিটা উধাও। এই রকমও সম্ভব? এত কোটা লোক গেল কোথায়? সার সার কুঁড়ে ঘর, সারাক্ষণ চেঁচামেচি, রেল লাইনের ওপর চুল শুকোতে বসা মহিলা, রাস্তায় হামাগুড়ি দেওয়া বাচ্চা, পাশ দিয়ে হেঁটে যাওয়া পাড়ার কুকুর, চালাঘরে অ্যান্টেনা, তাতে আটকে থাকা ছেঁড়া ঘুড়ি, সব কি করে এক রাতে মুছে গেল? যেন আকাশ থেকে নেমে এসেছিল ঘূর্ণিঝড়, টর্নেডো, উপড়ে নিয়ে গেছে গোটা বস্তিটাকে, যার সঙ্গে লোপাট হয়েছে ইন্দ্রাণীর সেই হাড়। ইন্দ্রাণী ফিরতে থাকে। এদিকে তেমন দোকানপাট নেই। বস্তিটা না থাকার জন্য এলাকাটা ভীষণ নির্জন হয়ে গেছে। রাস্তায় 1-2 জন চলাচল করছে, তারা গম্ভীর না বিমর্ষ ধরতে পারছে না ইন্দ্রাণী। এরা বস্তির বাসিন্দা নয়, এলাকাটার দিকে তাকাচ্ছেও না। পাকা বাড়ি থেকে বেরিয়ে ব্যস্ত পায়ে অফিস বা অন্য কাজে চলে যাচ্ছে। জবারা এখন কোথায়? এদের জিজ্ঞেস করা বৃথা। অফিস থেকে ফিরল সৌম্য, ভ্রু দুটো কাছাকাছি। জুতো খুলতে খুলতে বলল, জবা 3 দিন আসেনি, আমায় বলনি তো। ওত পেতে থাকা ভয়টা ইন্দ্রাণীর বুক খামচে ধরে। ভাবতে থাকে কি উত্তর দেবে। বাবার গলা পেয়ে লিভিং রুম থেকে বেরিয়ে এলো তিন্নি। রোজের মতো বাপ মেয়ে আদর বিনিময় হলো, কিন্তু সৌম্যর ভ্রু স্বাভাবিক হলো না। তিন্নিকে বলল, যাও তোমা, হোমওয়ার্কগুলো সেরে রাখো, একটু পরেই তো আবার ঘুম পেয়ে যাবে তোমার। মেয়ে ফিরে গেল নিচের ঘরে। সৌম্য ফের বলে, কি হলো? জবার ব্যাপারটা চেপে গেলে যে কেন? তুমি কি করে বুঝলে? সোফায় গা ছেড়ে সৌম্য বলল, কলিগরা বস্তি উচ্ছেদ নিয়ে আলোচনা করছিল, তখনই জানলাম। আর টিভিতেও তো দেখলাম খবরটা। খেয়াল হলো গত 2-3 দিন অফিস বেরোনোর সময় তো জবাকে দেখিনি। ইন্দ্রাণী ফ্রিজ খুলে জল এনে দিল সৌম্যকে। জল খেয়ে সৌম্য বলল, আমাকে বলা উচিত ছিল তোমার। বললে কি করতে? ঠেকাতে পারতে বস্তি উচ্ছেদ? অ্যাবসার্ড কথা বলো না তো। সোফা ছেড়ে উঠল সৌম্য। অফিসের পোশাক ছাড়তে ছাড়তে বলল, মেয়েটা এখন কোথায়, কবে কাজে আসতে পারবে জানতে যেতাম। তোমার পক্ষে তো রোজ রোজ ওর কাজ করা সম্ভব নয়। নতুন লোক যদি দেখতে হয় তার জন্য তো একটা সময়। আর কোনো কথা ঢুকছে না ইন্দ্রাণীর মাথায়। সৌম্য যদি দেখা করতে যায় জবার সঙ্গে, ইন্দ্রাণীর মতো ফাঁকা মার থেকে তো ফেরত আসবে না। খোঁজ নিয়ে ঠিক পৌঁছে যাবে ওদের অস্থায়ী আস্তানায়। তখন যদি জবা হারটা দিয়ে বলে, দাদাবাবু এটা বৌদিকে দিয়ে দেবেন, আমি কদিন কাজে যেতে পারবো না। হারটার ব্যাপারে সৌম্যকে কী উত্তর দেবে ইন্দ্রাণী? বলতে পারে যে আমি কিনেছি, কিনতেই পারে, এইটুকু স্বাধীনতা তার আছে, সৌম্যর রাগ করার কিছু নেই। তবে ও বলতে পারে, এত দামি এবং সুন্দর জিনিসটা কিনলে আমাকে না দেখিয়েই ওকে পড়তে দিয়ে দিলে। আর একটা কথাও বলতে পারে, টাকা কোথায় পেলে? ব্যাংকের খাতায় তো অ্যামাউন্ট যে কে সেই আছে। ইন্দ্রাণী তখন কি বলবে? হ্যাঁ বলবে, লক্ষ্মীর ভাঁড়ে কয়েন জমিয়েছিলাম। তাতেও যদি সন্দেহ থেকে যায় সৌম্যর, তখন আবার বলবে, সঙ্গে 2টো দুল কিনলে না কেন? সেটা কমপ্লিট হয়ে যেত। চলো সেই দোকানেই আবার যাই, ক্যাশ মেমোটা আছে, এর থেকেও দামি সেট নিতে পারি। পুরো ফলস পজিশনে পড়ে যাবে ইন্দ্রাণী। তার থেকে গোড়াতেই বলে দেওয়া ভালো দাদা দিয়েছে। তখন আবার দাদাকে সাক্ষী হিসেবে তৈরি রাখতে হবে, ফলে ভাঁজ পড়বে দাদার। বোনের দাম্পত্যে এত লুকোছাপা কেন? ও কি সুখে নেই?
পাজামা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকে গেছে সৌম্য। এইটুকু সময়ের মধ্যেই ইন্দ্রাণী এত কিছু ভেবে নিল। মনে মনে ভাবছে হার পাওয়ার ব্যাপারে কি কি মিথ্যে যুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু সব গুলিয়ে পাকিয়ে যাচ্ছে ইন্দ্রাণীর। কি বলবে? নিঃশব্দেই খুলে গেল বাথরুমের দরজা। তবু ধরাস করে উঠল ইন্দ্রাণীর বুক। পাপসে পা ঘষছে সৌম্য, অনেকটা বাঘেদের মতো। এক্ষুনি হয়তো ঝাঁপিয়ে পড়ে জানতে চাইবে, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ? কি গোপন করতে চাইছ? বলো, এখনই বলো। না, সেরকম কিছু ঘটল না। কিন্তু সৌম্য ড্রয়িং স্পেসে এসে যা বলল তাও কম মারাত্মক নয়। এই তো বাড়ি ঢোকার আগে গাড়ি নিয়ে ওদের এলাকায় গিয়েছিলাম, দেখা হলো তো জবার সঙ্গে। কি কথা হলো জানার মতো আর শক্তি নেই ইন্দ্রাণীর। নিথর হয়ে বসে থাকে। ভাগ্যিস মুখের দিকে তাকিয়ে কথা বলছে না সৌম্য, নইলে জানতে চাইতো শরীর খারাপ কিনা। সৌম্য চলে গেছে ড্রেসিং আয়নার সামনে। আধ ভেজা চুল ব্রাশ করতে করতে বলছে, শুনলাম সকালের দিকে বস্তির লোকগুলোকে এলাকা ছাড়া করেছিল পুলিশ। সন্ধেবেলায় ছোটোখাটো নেতাদের ধরে ফেরত এসেছে। প্রতিবাদ চলছে প্ল্যাকার্ড নিয়ে। খুব একটা কিছু করতে পারবে বলে তো মনে হয় না। এলাকাটা খুবই ছোট তো। টিভি চ্যানেলের ক্যামেরা অবশ্য পৌঁছে গেছে, পুলিশও তো আছে। তাদের ভূমিকা আপাতত নীরব। জেনারেল পাবলিকের ভিড় একেবারেই নেই। প্রতিবাদীদের মধ্যে তো জবাও ছিল। আমার গাড়ি ছিনে আবার এগিয়ে এলো, বলল, দাদাবাবু বুঝতেই তো পারছেন কী অবস্থায় আছি, তাই কদিন কাজে যেতে পারিনি। বৌদিকে বলবেন কাল একবার যাব। কথা শেষ করে লিভিং রুমে ঢুকে গেল সৌম্য। আর এক প্রস্ত আদর করবে মেয়েকে। ঠান্ডা কুয়াশার মতো স্বস্তি নেমে আসে ইন্দ্রাণীর শরীরে। সোফায় বসে মুখে হাত চাপা দিতেই টের পায় কপাল জুড়ে কখন যেন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পরের দিন জবা এলো সন্ধেবেলা। চেহারায় ঝোড়ো ভাব। তিন্নি গেছে পাশের ফ্ল্যাটে। প্রথমেই ওর খোঁজ নিল জবা। তারপরে বলল, সবই তো শুনেছেন বৌদি, উচ্ছেদের নোটিশ 2 বছর আগেই দিয়েছিল। আমরা তো গা করিনি। বড় গোছের নেতা ধরা ছিল না। লাস্ট যেদিন আপনাদের বাড়ি এসেছিলাম কাজে, বাড়ি গিয়ে শুনলাম আবার নোটিশ এসেছে। এবার নাকি তুলেই ছাড়বে। 2 দিন পেরিয়ে গেল পার্টির লোকেদেরই ধরতে। কাল ভোর হওয়ার আগেই সব গুড়িয়ে দিল। এইরকম হবে তো আমরা কল্পনাও করিনি। জবা কিছুক্ষণ চুপ করে গেল। কি ভাবছে কে জানে। হয়তো মনে পড়ছে ওর আগের সেই ঘরদোরের কথা। ইন্দ্রাণী জবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। হাড়ের কথাটা তোলা এই সময় অসম্ভব। কিন্তু কি আশ্চর্য, আঁচলের গিঁট খুলে জবা হাড়টা এগিয়ে ধরল ইন্দ্রাণীর দিকে। বলল, এটা দিতে পারছিলাম না বলে খুব খারাপ লাগছিল আমার বৌদি। ইন্দ্রাণীর মুক্তোর হাড়টা হাতে নেয়। জবা চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছে। একটা প্রশ্ন তোলপাড় করছে ইন্দ্রাণীর মাথায়। জিজ্ঞেস করেই বসে, এটা তোর দাদাবাবুর হাতে দিতে পারতিস তো? এত ঝামেলার মধ্যে কষ্ট করে আবার আসতে গেলি কেন? ঘন মেঘলা 3টে দিন উপেক্ষা করে জবা হাসে। ওর সেই পেটেন্ট হাসি। কাজের ফাঁকে ফাজলামি করে যেমন হাসত, এখন বলে, এটা আপনাকে কে দিয়েছে আমি জানি বৌদি। সেই দিন বেরোনোর সময় গলায় তো এটা ছিল না। তার আগে ফোন এসেছিল একটা। ফোনটা তো মাঝে মাঝেই আসে, আপনি দৌড়ে গিয়ে ধরেন। চুপ করে গিয়ে মাথা নিচু করে জবা। ওই অবস্থাতেই বলে, কিছু মনে করবেন না বৌদি, আমি একদিন আড়াল থেকে আপনার ফোনে বলা কথাগুলো শুনেছি। উনি আপনার বিয়ের আগে থেকে চেনা, তাই না? অবশ্য আন্দাজ সব ভুল হতে পারে, তবু দাদাবাবুর হাতে হাতটা তুলে দিতে আমার ভয়ই করছিল। কি জানি বাবা, এইটার জন্য যদি আবার আপনার ঘর ভাঙে। জবা চলে যাচ্ছে। কথা সরছে না ইন্দ্রাণীর মুখ থেকে। একটা আশ্রয়হীন মেয়ের অন্য সংসারের প্রতি কি আন্তরিক উদ্বেগ, আশ্চর্য মমতা। আজকের গল্প এখানেই শেষ। আশা করছি এই ছোট গল্পটি আপনাদের ভালো লাগলো।
অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলে, ছোট গল্প শুনতে যদি আপনারা আগ্রহী হন, আমার চ্যানেলে প্রচুর ছোট গল্প আমি এর আগেও পাঠ করেছি। সেই সমস্ত গল্পের প্লেলিস্টের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়েছি, সেখান থেকেই আপনারা সব গল্প পরপর শুনতে পাবেন। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসছি অন্য কোনো গল্প বা উপন্যাস নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।